নবম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীদের ভালোবাসা জানাই এবং প্রত্যেককে আমার চ্যানেল অমরেশ মণ্ডল টিউটোরিয়ালে স্বাগত জানাই। দেখো, আজকে অভিনব ভৌতবিজ্ঞান পরিবেশ অর্থাৎ ভট্টাচার্য অ্যান্ড ব্রাদার্সের দ্রবণ চ্যাপ্টারটির অনুশীলনী সলভ করব। সঠিক উত্তর, অতি সংক্ষিপ্ত, সত্য মিথ্যা এবং সমস্ত গাণিতিক সমস্যা। তার আগে একটা কথা বলি, যারা নতুন চ্যানেলে তাদেরকে বলবো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে, যাতে আগামী ভিডিওগুলো তোমরা পেতে থাকো। প্রত্যেকটা রাইটারের বই বা প্রকাশনী সাতটা ছায়া এবং ভট্টাচার্যের প্রত্যেকটা অনুশীলনী আমি আপলোড করব, তোমরা পেতে থাকবে। তো দেখো, শুরু করছি। সঠিক উত্তরে নির্বাচন করো। জেল কী ধরনের দ্রবণ? জেল হচ্ছে কলয়েড। কলয়েড দ্রবণ কি? যে দ্রবণে দ্রাবক কণাগুলির ব্যাস 10⁻⁻5 থেকে 10⁻⁻7 সেন্টিমিটার। তাহলে এটা অ্যান্সার হবে কলয়েড দ্রবণ। কলয়েড কণার ব্যাসার্ধ কত? 1 থেকে 100 ন্যানোমিটার, 100 থেকে 1000, 10⁻⁻5 থেকে 10⁻⁷ মিটার, 10⁻7 থেকে 10⁻9 মিটার। এটা উত্তর হবে, একটু বলছিলাম যে 10⁻⁵ টু 10⁻⁷ সেন্টিমিটার। এটাকে যদি ন্যানোমিটারে কনভার্ট করি, তো আমরা জানি 1 ন্যানোমিটার সমান 10⁻⁹ মিটার। আর মিটার থেকে সেন্টিমিটার আসতে গেলে 100 দিয়ে গুণ করতে, তাহলে 10⁻⁹ আর 100 মানে 10⁻², তো 10⁻⁷। আর 100 ন্যানোমিটার হচ্ছে 100 গুণ 10⁻⁷ মানে 10⁻⁻5 সেন্টিমিটার। তাহলে 10⁻⁻5 থেকে -7 সেন্টিমিটার, সেটাই হচ্ছে 1 থেকে 100 ন্যানোমিটার। ঠিক আছে। কোনটি কলয়েড দ্রবণ নয়? শরবত, কুয়াশা, দুধ, মাখন। কুয়াশা, দুধ, মাখন এগুলো হচ্ছে কলয়েড দ্রবণ। কোনটি কলয়েড দ্রবণ নয়? তাহলে হবে কি? শরবত। শরবত হচ্ছে প্রকৃতি দ্রবণ। কোন ক্ষেত্রে টিন্ডাল এফেক্ট উপস্থিত? এটা উত্তর হবে স্টার্চ দ্রবণ। দেখো, টিন্ডাল এফেক্ট কাকে বলে? যে দ্রবণে, বিশেষ করে কলয়েড দ্রবণে যখন আলোক রশ্মি পাঠানো হয়, তো ওই দ্রাবকণাগুলি প্রলম্বিত অবস্থায় থাকে, সেগুলি আলোর বিক্ষেপণ ঘটায় এবং আলোক রশ্মির গতিপথকে দেখতে পাওয়া যায়। সেই এফেক্টটাকে বলা হয় টিন্ডাল এফেক্ট। একমাত্র স্টার্চ দ্রবণে দেখাবে, কারণ NaCl দ্রবণ, কপার সালফেট দ্রবণ এবং চিনির দ্রবণ হচ্ছে প্রকৃত দ্রবণ। কলয়েড দ্রবণে দশার সংখ্যা কটি? উত্তর হবে 2টি। একটি বিস্তৃত দশা, অপরটি হচ্ছে বিস্তার মাধ্যম। বিস্তৃত দশা ও বিস্তার মাধ্যম হবে উত্তর। উষ্ণতা বৃদ্ধিতে দ্রাব্যতা কমে এমন একটি যৌগের নাম। তাই একটা কথা বলি, কেউ ভিডিওটি স্কিপ করবে না, সম্পূর্ণ ভিডিও দেখবে। সমস্ত প্রশ্ন উত্তর অনুশীলনী করে দিয়েছি, এবং যেহেতু একজন রসায়নের শিক্ষক আমি, তাই ডিটেলসে বোঝাই। উষ্ণতা বৃদ্ধিতে কিছু কিছু পদার্থের দ্রাব্যতা বৃদ্ধি পায়, আবার অপরিবর্তিত থাকে এবং হ্রাস পায়, বা কিছু পদার্থের দ্রাব্যতা প্রথমে বাড়ে পরে কমে যায়। তো এই ক্ষেত্রে উষ্ণতা বৃদ্ধিতে দ্রাব্যতা কমে এমন একটি যৌগ হচ্ছে কলিচুন। এটা উত্তর হবে কলিচুন বা ক্যালসিয়াম সালফেট, এটাও লেখা যেতে পারে ক্যালসিয়াম সালফেট। হ্যাঁ, কলিচুন অথবা ক্যালসিয়াম সালফেট আমি সংকেতে লিখছি। 60°C উষ্ণতায় একটি সম্পৃক্ত দ্রবণকে ঠান্ডা করে 40°C উষ্ণতায় আনলে কি ঘটবে? তো দেখো, এটি উত্তর কী হয়। যে 60°C তাপমাত্রায় পটাশিয়াম নাইট্রেটের সম্পৃক্ত দ্রবণকে 25°C তাপমাত্রায় আনলে দ্রবণটি কি সম্পৃক্ত থাকবে? এই যে কোশ্চেন, এটা যে কোশ্চেন ব্যাংকের কোশ্চেন একই। উত্তর হবে 60°C তাপমাত্রায় পটাশিয়াম নাইট্রেটের একটি সম্পৃক্ত দ্রবণকে, জলীয় দ্রবণকে 25 কেটে 40 করে দিই। 40°C তাপমাত্রা অর্থাৎ ঘরের উষ্ণতায় আনলে দ্রবণটি তার মধ্যে অতিরিক্ত দ্রাবকে কিছু সময়ের জন্য দ্রবীভূত করে রাখে, অর্থাৎ দ্রবণটি অতিরিক্ত দ্রবণে পরিণত হয়। কিন্তু এটি দ্রবণটির একটি অস্থায়ী অবস্থা। ঠিক আছে, এটুকু লিখলে হবে, যেহেতু 1 নম্বর আছে। আর আরেক লাইন লিখবে, অবশেষে অতিরিক্ত পটাশিয়াম নাইট্রেট কেলাস পদক্ষিপ্ত হয় এবং দ্রবণটি 40°C উষ্ণতায় সম্পৃক্ততা লাভ করে।
টোটালটা লেখার দরকার নেই, তাহলে 2 নম্বরের জন্য অ্যান্সার শুধু এইটুকু লিখলেই হবে। ঠিক আছে, এটা একটা স্ক্রিনশট নিয়ে নেবে। ওকে, নেক্সট কোয়েশ্চেন, একটি তরল অ্যারোসলের উদাহরণ দাও। অ্যারোসল কি? অ্যারোসল হচ্ছে বিস্তৃত দশা হচ্ছে তোমার কঠিন অথবা তরল হতে পারে, বিস্তার মাধ্যম হচ্ছে বায়ু থাকে। তাহলে তরল অ্যারোসল হচ্ছে যেমন কুয়াশা, মেঘ, দুটো হবে। তরল অ্যারোসল হচ্ছে কুয়াশা এবং মেঘ। শোধক কেলাস, শোধক কেলাস তোমার একটি উদাহরণ আমি এখানে জায়গা কম, এখানে লিখে দেখাচ্ছি। শোধক কেলাস হচ্ছে যে কেলাসে জলের অণু থাকবে। ধরো তুতে, মানে কপার সালফেট CuSO4.5H2, তুতে বলে, শাকসবজি নির্মাণ করতে ব্যবহৃত হয়। তাহলে এটা হচ্ছে শোধক কেলাস। হ্যাঁ, নেক্সট, উষ্ণতা বাড়লে দ্রাব্যতা প্রথমে বাড়ে এবং তারপর কমে এমন একটি পদার্থের নাম গ্লোবাল লবণ। আর সংকেত Na2SO4 10H2 সোডিয়াম সালফেট বা গ্লোবাল লবণ। উষ্ণতা বৃদ্ধিতে দ্রাব্যতা বৃদ্ধি পায় এমন একটি পদার্থ হচ্ছে পটাশিয়াম নাইট্রেট বা KNO3। উষ্ণতা বৃদ্ধিতে দ্রাব্যতা বৃদ্ধি পায় পটাশিয়াম নাইট্রেট বা KNO3। সংকেত উষ্ণতা বৃদ্ধিতে দ্রাব্যতা হ্রাস পায়, এটা হচ্ছে উত্তর কলিচুন। সংকেত হচ্ছে ক্যালসিয়াম হাইড্রক্সাইড CaOH2। এবার 40 ডিগ্রি সি তাপমাত্রায় 50 গ্রাম জলে 18.3 গ্রাম NaCl দ্রবীভূত হলে সম্পৃক্ত দ্রবণ গঠিত হয়। ওই উষ্ণতায় সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা কত? তো দেখো, আগে রসায়নের শিক্ষক হিসেবে বলতে পারি অঙ্কগুলো খুবই সহজ, জাস্ট ঐকিক নিয়ম করবে। তাহলে 40 ডিগ্রি সি তাপমাত্রায় 50 গ্রাম জলে কত গ্রাম লবণ আছে? 18.3 গ্রাম। 18.3 গ্রাম NaCl দ্রবীভূত আছে। তাহলে আমরা যদি করি 1 গ্রাম জলে, তাহলে কত হবে? 18.3 বাই 50, আর 100 গ্রাম জলে তাহলে 18.3 গুণ 100 বাই 50, তাহলে কাটাকাটি করলে 2, 36.6 উত্তর হবে এত গ্রাম। তাহলে সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা কত হবে? দ্রাব্যতা কোনো একক নেই। 100 গ্রাম কোনো নির্দিষ্ট তাপমাত্রায়, যেমন সংজ্ঞা হিসেবে বলি, কোনো নির্দিষ্ট তাপমাত্রায় 100 গ্রাম দ্রাবকে সর্বোচ্চ যত গ্রাম দ্রবীভূত হয় সেটা তার দ্রাব্যতা। তাহলে এখানে 100 গ্রাম জলে কত গ্রাম দ্রবণ দ্রবীভূত হয়েছে? 36.6 গ্রাম। তাহলে NaCl এর দ্রাব্যতা কত হবে? NaCl এর দ্রাব্যতা হচ্ছে 36.6। এভাবে করা যায়, অথবা একটা করা যায়, একটা সূত্র দেখে নাও। দ্রাব্যতার সমান দ্রাবের ভর বাই দ্রাবকের ভর ইন্টু 100। এটা একটা সূত্র কিন্তু। হ্যাঁ, দ্রাবের ভর হচ্ছে 18.3 গ্রাম আর দ্রাবকের ভর হচ্ছে 50 গ্রাম জল ইন্টু 100। তাহলে গ্রাম গ্রাম কেটে গেল, 50 দিয়ে কাটলাম 2, 2 দিয়ে কাটলে গুণ করলে 36.6। তোমার যেটা সুবিধা হবে সেটা লিখবে। হ্যাঁ, এটা একটা সূত্র, এটা সেকেন্ড অপশান। সেকেন্ড অপশান, এটা হচ্ছে ফার্স্ট অপশান। ঠিক আছে, তাহলে এটা ফার্স্ট অপশানে, এটা লিখলাম সেকেন্ড অপশানে। এবার দেখো, গ্লোবাল লবণের সংকেত কি? গ্লোবাল লবণের সংকেত হচ্ছে সোডিয়াম সালফেট Na2SO4 10H2। এবার দেখো, উষ্ণতা বাড়লে খাদ্য লবণের NaCl এর দ্রাব্যতা সামান্য বাড়ে, মানে প্রায় অপরিবর্তিত থাকে, আর সামান্য বাড়ে লিখলেই হবে। সত্য মিথ্যা? উষ্ণতা বৃদ্ধিতে তরলে গ্যাসের দ্রাব্যতা কমে যায়। উষ্ণতা বৃদ্ধিতে তরলে গ্যাসের দ্রাব্যতা বেড়ে যায়, কথাটা মিথ্যা হবে। একটি কঠিন অ্যারোসলের উদাহরণ হচ্ছে ধোঁয়া, এটা সত্য।
উষ্ণতা বাড়লে তাপশক্তি পরিবর্তনের ক্ষেত্রে জলের দ্রব্যতা বাড়ে, সত্য। জলে স্টার্চ দ্রবীভূত করলে প্রলম্বন বা সাসপেনশন উৎপন্ন হয়। এখানে যেহেতু অ্যারোসল লিখেছি তাহলে মিথ্যা হবে, ফলস, মিথ্যা। আমি এফ লিখেছি মানে মিথ্যা, আর টি মানে ট্রু, সত্য। মোলারিটি তাপমাত্রার উপর নির্ভরশীল, এটা এখানে লিখেছি নির্ভরশীল নয়, তাহলে হবে মিথ্যা। এবার 2 নম্বরের কোশ্চেনগুলো তোমরা পেরে যাবে, বইয়ে আছি, অঙ্কগুলো আমি বুঝিয়ে দিই। দেখো 70 ডিগ্রি সি ও 20 ডিগ্রি সি এ জলে পটাশিয়াম নাইট্রেটের দ্রব্যতা যথাক্রমে 136 ও 30। তাহলে 70 ডিগ্রি সি তাপমাত্রায় পটাশিয়াম নাইট্রেটকে সম্পৃক্ত মানে 300 গ্রাম জলকে ঠান্ডা করলে কী পরিমাণ KNO3 পটাশিয়াম নাইট্রেট কেলাসিত হবে। তাহলে 70 ডিগ্রি সিতে পটাশিয়াম নাইট্রেটের দ্রব্যতা দেখে নাও। 70 ডিগ্রি সি তাপমাত্রায় পটাশিয়াম নাইট্রেটের দ্রব্যতা 136, অর্থাৎ 70 ডিগ্রি সি তাপমাত্রায় 100 গ্রাম জলকে সম্পৃক্ত করতে কত গ্রাম পটাশিয়াম নাইট্রেট প্রয়োজন? 136 গ্রাম। তাহলে 1 গ্রাম জলকে 136/100, 300 গ্রাম জলকে 300 গুণ হবে, 0 0 কাটলাম, তাহলে এটা 3 গুণ 136, 408 গ্রাম হবে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা তোমরা স্ক্রিনশট নিয়ে নেবে। 300 গ্রাম জলকে কত গ্রাম লবণ প্রয়োজন? 408 গ্রাম। আর 20 ডিগ্রি সি তাপমাত্রায় পটাশিয়াম নাইট্রেটের দ্রব্যতা 30। তাহলে একইভাবে লেখা যায় ওই তাপমাত্রায় 100 গ্রাম জলকে সম্পৃক্ত করতে 30 গ্রাম পটাশিয়াম নাইট্রেট প্রয়োজন। তাহলে 1 গ্রাম জলকে কত পটাশিয়াম নাইট্রেট প্রয়োজন? আর 300 গ্রাম, তাহলে 300 গুণ হবে, আর 100 নিচে আসবে, তাহলে 0 0 কেটে 3 গুণ 30 90 গ্রাম। আর যখন এই 70 ডিগ্রি সি তাপমাত্রায় পটাশিয়াম নাইট্রেট দ্বারা সম্পৃক্ত 300 গ্রাম জলকে ঠান্ডা করলে তাহলে 70 ডিগ্রি সি তাপমাত্রায় যে লবণ প্রয়োজন 408 থেকে 20 ডিগ্রি সিতে যেটা প্রয়োজন 90 বিয়োগ করতে হবে। 408 থেকে 90 বাদ দিলে 318 গ্রাম পটাশিয়াম নাইট্রেট কেলাসিত হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছি সকলে। পরের অঙ্ক দেখো, 120 মিলিলিটার এনওএইচ দ্রবণে 0.04 গ্রাম এনওএইচ দ্রবীভূত আছে। দ্রবণটির মোলার মাত্রা কত? তো কীভাবে করছে দেখে নাও। 120 মিলিলিটার এনওএইচ দ্রবণে 0.04 গ্রাম এনওএইচ দ্রবীভূত আছে। তাহলে 1 মিলিলিটার এনওএইচ দ্রবণে কত গ্রাম? 120 ভাগ হবে, আর 1000 মিলিলিটারের কত? তাহলে 1000 উপরে চলে গেল, দশমিকের জন্য নিচে 100, 0 0 0 3টে কেটে দিলাম, 4 দিয়ে কেটে 3, কিছু নেই, উপরে 1 আছে, তাহলে 1/3 ভাগ করলে 0.33। তাহলে দ্রবণটি মোলার মাত্রা 0.33 এত গ্রাম পার লিটার। যেহেতু লিটারে বের করা হচ্ছে, তোমরা এটা স্ক্রিনশট নিয়ে নেবে। ঠিক আছে, 120 মিলিলিটার যা কোনো মানে থাকবে আয়তন, 1000 মিলিলিটারে কত, অর্থাৎ 1 লিটারে কত সেটা বেরোলেই গ্রাম পার লিটারে চলে যাবে। এবার দেখো 3 নম্বর, 200 মিলিলিটার জলে 0.5 মোলার এনওএইচ দ্রবণে এনওএইচের পরিমাণ কত? অঙ্ক খুবই সহজ, যেহেতু আমার বিষয় কেমিস্ট্রি অঙ্ক করাচ্ছি। তো 0.5 মোলার এনওএইচ দ্রবণ বলতে কী বোঝায়? 1 লিটার দ্রবণে 0.5 গ্রাম অণু বা 0.5 মোল পদার্থ থাকে। তাহলে 1 লিটার দ্রবণে 0.5 গ্রাম অণু যদি এনওএইচ থাকে, তাহলে এনওএইচের আণবিক ভর কত? গ্রাম আণবিক ভর আমি এখানে করিয়ে দেখিয়েছি, দেখো 23, সোডিয়ামের 23, অক্সিজেনের 16, হাইড্রোজেনের 1, তাহলে 40 গ্রাম। তাহলে 0.5 গ্রাম অণু, 1 গ্রাম অণু মানে 40 গ্রাম, 1 গ্রাম অণু সোডিয়াম হাইড্রোক্সাইড মানে 40 গ্রাম। তাহলে 0.5 গ্রাম অণু মানে 40 গুণ 0.5 মানে 20 গ্রাম। তাহলে 200 মিলিলিটার দ্রবণে, ভালো বুঝবে, 1 লিটার দ্রবণে আছে কত? 20 গ্রাম। 1 লিটার মানে 1000 মিলিলিটার। তাহলে 200 মিলিলিটার দ্রবণে কতটুকু আছে? কোশ্চেনে তাই চেয়েছে। তাহলে এই 20কে 1000 দিয়ে ভাগ করলাম, ইন্টু 200, 3টে 0 কেটে গেল, 2 2 4 গ্রাম। তাহলে 200 মিলিলিটার দ্রবণে কত গ্রাম থাকবে? 4 গ্রাম এনওএইচ থাকবে। আশা করি সকলে বুঝতে পেরেছি। এবার স্ক্রিনশট নিয়ে নাও, দেখে নাও একবার। ঠিক আছে, টোটালটা আসছে না মোটামুটি। 4 নম্বর,
500 মিলিলিটার দ্রবণে 6 গ্রাম সোডিয়াম কার্বনেট দ্রবীভূত আছে। তাহলে দ্রবণের গাঢ়ত্ব গ্রাম পার লিটার এবং মোল পার লিটারে এটাকে প্রকাশ করো। তাহলে দেখো কীভাবে করেছি, গ্রাম পার লিটারে মাত্রা হচ্ছে দ্রাবের ভর বাই দ্রবণের আয়তন ইন্টু 1000। তাহলে দ্রাবের ভর সোডিয়াম কার্বনেট আছে 6, দ্রবণ কত 500 মিলিলিটার, তাহলে গ্রাম পার লিটারে বের করছি, তাহলে 1000 দিয়ে গুণ হবে। 500 মিলিলিটারে যদি 6 গ্রাম হয় তাহলে 1000-এ কত গুণ হচ্ছে, এটা কেটে 2 2, তাহলে 12 গ্রাম পার লিটার, এটা গেল গ্রাম পার লিটার। এবার আসছে মোল পার লিটারে বের করতে গেলে তোমাদের এটা বের করতে হবে যে 500 মিলিলিটার দ্রবণ যদি সোডিয়াম কার্বনেট থেকে 6 গ্রাম, তাহলে 1000 মিলিলিটার অর্থাৎ 1 লিটারে কত আছে 12 গ্রাম। আর সোডিয়াম কার্বনেটের গ্রাম আণবিক ভর কত, সোডিয়ামের হচ্ছে Na23, কার্বন 12, অক্সিজেন 16, তাহলে সোডিয়াম কার্বনেটের গ্রাম আণবিক ভর 2 গুণ 23, সোডিয়াম দুটো আছে, কার্বন 12 আর অক্সিজেন আছে পারমাণবিক ভর হচ্ছে 16, তাহলে 3 গুণ 16, এগুলো গুণ করে যোগ করলে কত পাবে 106 গ্রাম। তাহলে সোডিয়াম কার্বনেট দ্রবণটির মোলার মাত্রা কত, তাহলে 1 লিটার দ্রবণে দ্রাবের ভর বাই দ্রাবের গ্রাম আণবিক ভর, তাহলে 1 লিটারে কত আছে 12 গ্রাম, আর দ্রাবের গ্রাম আণবিক ভর হচ্ছে 106, যেটা ভাগ করলে 0.1132 মোল পার লিটার আসবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো, একটা স্ক্রিনশট নিয়ে নেবে। প্রথম পার্টটুকু আছে এখানে গ্রাম পার লিটার, আর এই যে 500 মিলিলিটার এখান থেকে এটা দ্বিতীয় পার্টটা মোল, প্রথমে এখানে আণবিক ভর বের করে নেবে, শেষে গিয়ে এটুকু সোডিয়াম কার্বনেট দ্রবণটির মোলার মাত্রা। ঠিক আছে, এটা লাস্ট অঙ্ক। একটি সালফিউরিক অ্যাসিড দ্রবণে মোলার মাত্রা 10 হলে 500 মিলিলিটার দ্রবণে কত গ্রাম সালফিউরিক অ্যাসিড দ্রবীভূত আছে। তাহলে সালফিউরিক অ্যাসিডের মোলার মাত্রা হচ্ছে 1 লিটার দ্রবণে দ্রাবের ভর বাই সালফিউরিক অ্যাসিডের গ্রাম আণবিক ভর। তাহলে সালফিউরিক অ্যাসিডের গ্রাম আণবিক ভর কত, হাইড্রোজেনের 2, 2 একে 2, সালফার 32, অক্সিজেনের 4 গুণ 16, 98 গ্রাম। তাহলে এখানে মানটা বসিয়ে দিয়েছি, দেখে নাও। H+4 গ্রাম আণবিক ভর হচ্ছে 98, তাহলে কোনাগুলি গুণ হয়ে গেল 980। তাহলে 1 লিটার দ্রবণে দ্রাবের ভর কত দেখতে পাচ্ছি সবাই, 1 লিটার দ্রবণে দ্রাবের ভর হচ্ছে 980, 1 লিটার মানে কত 1000 মিলিলিটার, তাহলে 1000 মিলিলিটার দ্রবণে দ্রাবের ভর হচ্ছে 980, তাহলে 500 মিলিলিটার দ্রবণে দ্রাবের ভর কত ভাগ করতে হবে, 980/1000 ইন্টু 500, এদিকে কাটলে 2, দুই কাটলে 490 গ্রাম। আশা করি বুঝতে পেরেছি, এটা স্ক্রিনশট নেবে। দেখো এখান থেকে এটা পেয়ে যাচ্ছ, ঠিক আছে, এবং এখান থেকে এটুকু। এবার বলি, এখন প্রতিদিনই প্রায় ক্লাস 9-এর সমস্ত চ্যাপ্টারের অনুশীলনী সলভ করবো। তোমরা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিও কেমন লাগছে সেটা লাইক করবে এবং কমেন্ট বক্সে জানাবে। সকলে ভালো থাকবে।